সুপ্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন। আজকে পড়তে যাচ্ছি হুমায়ুন আহমেদের বহুল আলোচিত এবং জনপ্রিয় একটি উপন্যাস দেবী। মাঝরাতের দিকে রানুর ঘুম ভেঙে গেল। তার মনে হলো ছাদে কে যেন হাঁটছে। সাধারণ মানুষের হাঁটা নয়, পা টেনে টেনে হাঁটা। সে ভয়ের তো গলায় ডাকল, এই এই। আনিসের ঘুম ভাঙল না। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, অল্প অল্প বাতাস। বাতাসে জাম গাছের পাতায় অদ্ভুত এক রকমের শব্দ উঠছে। রানু আবার ডাকল, এই একটু ওঠো না, এই। কি হয়েছে? কে যেন ছাদে হাঁটছে। কি যে বলো, কে আবার ছাদে হাঁটবে? ঘুমাও তো। প্লিজ একটু উঠে বসো, আমার বড় ভয় লাগছে। আনিস উঠে বসল। প্রবল বর্ষণ শুরু হলো এই সময়। ঝমঝম করে বৃষ্টি। জানালার পর্দা বাতাসে পতপত করে উঠতে লাগলো। রানু হঠাৎ খেয়াল করলো জানালার শিক ধরে খালি গায়ে একটা রোগা মতো মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটির দুটি হাতই অসম্ভব লম্বা। রানু ফিসফিস করে বলল, ওখানে কে? কোথায় কে? ওই যে জানালায়। আহ, কি যে ঝামেলা করো, নারকেল গাছের ছায়া পড়েছে। একটু বাতি জ্বালাও না। রানু, তুমি ঘুমোও তো। আনিস শোবার উপক্রম করতে ছাদে বেশ কয়েকবার থপথপ শব্দ হলো, যেন কেউ একজন ছাদে লাফাচ্ছে। রানু চমকে উঠে বলল, কিসের শব্দ হচ্ছে? বানর। এ জায়গায় বানর আছে, কালই তো দেখলে ছাদে লাফালাফি করছিল। আমার বড় ভয় করছে, একটু উঠে গিয়ে বাতি জ্বালাও না, পায়ে পড়ি তোমার। আনিস বাতি জ্বালালো। ঘড়িতে বাজে 1:30। ছাদে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। তবু রানুর ভয় কমল না। সে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আনিস বিরক্ত স্বরে বলল, এরকম করছো কেন? কেন যেন অন্যরকম লাগছে আমার। একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখলাম আমি যেন। কথার মাঝখানে হঠাৎ রানু থেমে গেল। কে যেন হাসছে, ভারী গলায় হাসছে। রানু কাঁপা স্বরে বলল, হাসির শব্দ শুনতে পাচ্ছ? কে যেন হাসছে। কে আবার হাসবে? বানরের শব্দ, কিংবা কেউ হয়তো জেগে উঠেছে দোতলায়। আনিস লক্ষ্য করলো রানু খুব ঘামছে, চোখ মুখ রক্তশূন্য। বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করলো সে। দেশলাই জ্বালাতে জ্বালাতে বলল, কি স্বপ্ন দেখেছিলে? দিনের বেলা বলবো। কি যে সব কুসংস্কার তোমাদের! এখনো ভয় লাগছে? হ্যাঁ। ভয়টা কিসের? চোর ডাকাতের না ভূতের? বুঝতে পারছি না। ঠিক আছে, বাতি জ্বালানোই থাক, বাতি জ্বালিয়েই ঘুমাবো আজকে। এখন বলো দেখি, কি স্বপ্ন দেখলে? দিনের বেলা বলবো। আহ, বলো না, বললেই ভয় কেটে যাবে। রানু আনিসে বাঁ হাত শক্ত করে চেপে ধরল। থেমে থেমে বলল, দেখলাম আমি একটা ঘরে শুয়ে আছি, একটা বেটে লোক এসে ঢুকলো। তারপর দেখলাম সে আমার শাড়ি টেনে খুলে ফেলার চেষ্টা করছে। আনিস শব্দ করে হাসলো। রানু বলল, হাসছো কেন? হাসবো না, এটা কি একটা ভয় পাওয়ার স্বপ্ন? তুমি তো সবটা শোনোনি। সবটা শুনতে হবে না, পরে কি হবে তা আমার জানা। তুমি যা দেখেছো তা এক ধরনের সেক্সুয়াল ফ্যান্টাসি। যুবতীরা এরকম স্বপ্ন প্রায়ই দেখে। আমি দেখি না। তুমিও দেখো, মনে থাকে না তোমার? আমি স্বপ্ন খুব কম দেখি, যা দেখি তা সবসময় সত্যি হয়। তোমাকে তো অনেকবার বলেছি। আনিস চুপ করে রইল। রানু এই কথাটি প্রায়ই বলে। বিয়ের রাতে প্রথমবার বলেছিল, আনিস সেবারও হেসেছে। রানু অবাক হয়ে বলেছে, আপনি আমার কথা বিশ্বাস করলেন না? না না, আমি আপনার গা ছুঁয়ে বলছি, বিশ্বাস করুন আমার কথা। রানু এমনভাবে বলল যেন আনিসের বিশ্বাসের উপর অনেক কিছু নির্ভর করছে। আনিস শেষ পর্যন্ত হাসি মুখে বলল, ঠিক আছে, বিশ্বাস করলাম। এখন দয়া করে আপনি করবে না। রানু ফিসফিস করে বলল, আপনার সঙ্গে যে আমার বিয়ে হবে সেটাও আমি জানতাম। এটাও স্বপ্নে দেখেছিলে? হ্যাঁ, দেখলাম একটি লোক খালি গায়ে দাঁড়িয়ে আছে, তার পেটের কাছে একটা মস্ত কাটা দাগ। লোকটিকে দেখেই মনে হলো এর সঙ্গে আমার বিয়ে হবে। আমি তাকে বললাম, কেটেছে কিভাবে? আপনি বললেন, সাইকেল থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। আনিস সে রাতে দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারেনি। তার পেটে একটা কাটা দাগ সত্যি সত্যি আছে,
এই মেয়েটির সেটা জানার কথা নয়, তবে সাইকেল থেকে পড়ে গিয়ে কাটেনি, জাম গাছ থেকে পিছলে পড়ে কেটেছে। ব্যাপারটা কাকতালীয় বলাই বাহুল্য। মাঝে মাঝে এমন দু একটা জিনিস খুব মিলে যায়, তবুও কোথায় যেন একটা ক্ষীণ অস্বস্তি থাকে। বাইরে বৃষ্টি খুব বাড়ছে, ঝড়টর হবে বোধহয়। শো শো আওয়াজ হচ্ছে জানলায়। একটা কাঁচ ভাঙা, প্রচুর পানি আসছে ভাঙা জানালা দিয়ে। শীত শীত করছে। রানু, চলো ঘুমিয়ে পড়ি। সিগারেট শেষ হয়েছে? হ্যাঁ। বিছানায় ওঠা মাত্র প্রবল শব্দে বিদ্যুৎ চমকালো। বাতি চলে গেল সঙ্গে সঙ্গে। শুধু এ অঞ্চলে নয়, সমস্ত ঢাকাই বোধ করে অন্ধকার হয়ে গেল। আনিস বলল, ভয় লাগছে রানু? হ্যাঁ। আচ্ছা, হাসির গল্প টল্প করো, এতে ভয় কমে যায়। বলো একটা গল্প। তুমি বলো। আনিস দীর্ঘ সময় নিয়ে একজন পাদ্রী ও 3টি ইহুদি ও 3টি মেয়ের গল্প বলল। গল্পের এক পর্যায়ে শ্রোতাকে জিজ্ঞেস করতে হয়, পাদ্রী তখন কি বলল? এই উত্তরটি হচ্ছে 5 লাইন, কিন্তু কিছু জিজ্ঞেস করল না রানু। সে কি শুনছে না? আনিস ডাকলো, এই রানু, এই। রানু কথা বলল না। বাতাসের ঝাপটায় সশব্দে জানালার একটা পাল্লা খুলে গেল। আনিস বন্ধ করবার জন্য উঠে দাঁড়াতে রানু তাকে জড়িয়ে ধরে কাঁপা গলায় বলল, তুমি যেও না, খবরদার যেও না। কি আশ্চর্য, কেন? একটা কিছু জানালার ওপাশে দাঁড়িয়ে আছে। কি যে বলো, প্লিজ প্লিজ। রানু কেঁদে ফেলল। ফোপাতে ফোপাতে বলল, তুমি গন্ধ পাচ্ছ না? কিসের গন্ধ? কর্পূরের গন্ধের মতো গন্ধ। এটা কি মনের ভুল? সূক্ষ্ম একটা গন্ধ যেন পাওয়া যাচ্ছে। ঝনঝন করে আরেকটা কাঁচ ভাঙল। রানু বলল, ওই জিনিসটা হাসছে, শুনতে পাচ্ছ না? বৃষ্টির শব্দ ছাড়া আনিস কিছু শুনতে পেল না। তুমি বসো তো, আমি হারিকেন জ্বালাচ্ছি। না, তুমি আমাকে ধরে বসে থাকো। আনিস অস্বস্তির সঙ্গে বলল, তুমি জানালাটার দিকে আর তাকিও না তো। আনিস লক্ষ্য করল রানু থরথর করে কাঁপছে, ওর গায়ের উত্তাপও বাড়ছে। রানুকে সাহস দেবার জন্য সে বলল, কোনো দোয়া টোয়া পড়লে লাভ হবে? আয়াতুল কুরসি জানি আমি, আয়াতুল কুরসি পড়ব। রানু জবাব দিল না। তার চোখ বড় বড় হয়ে উঠেছে, মুখ দিয়ে ফেনা ভাঙছে নাকি, শ্বাস ফেলছে টেনে টেনে। এই রানু, এই। কোনো সাড়া নেই। আনিস হারিকেন জ্বালালো। রান্নাঘর থেকে খুটখুট শব্দ আসছে। ইঁদুর, এতে সন্দেহ নেই, তবু কেন জানি ভালো লাগছে না। আনিস বারান্দায় এসে ডাকলো, রহমান সাহেব, ও রহমান সাহেব। রহমান সাহেব বোধহয় জেগেই ছিলেন, সঙ্গে সঙ্গে বেরুলেন। কি ব্যাপার? আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে? বুঝতে পারছি না। হাসপাতালে নিতে হবে নাকি? বুঝতে পারছি না। আপনি যান, আমি আসছি, এক্ষুনি আসছি। আনিস ঘরে ফিরে গেল। মনের ভুল, নিঃসন্দেহে মনের ভুল। আনিসের মনে হলো সে ঘরের ভেতর গিয়ে দাঁড়ানো মাত্র কেউ একজন যেন দরজার আড়ালে সরে পড়ল। রোগা লম্বা একটি মানুষ। আনিস ডাকলো, রানু। রানু তৎক্ষণাৎ সাড়া দিল, কি? ইলেকট্রিসিটি চলে এলো তখনই। তার কিছুক্ষণের মধ্যে রহমান সাহেব এসে উপস্থিত হলেন। উদ্বিগ্ন স্বরে বললেন, এখন কেমন অবস্থা? রানু অবাক হয়ে বলল, কিসের অবস্থা? কি হয়েছে? রহমান সাহেব অবাক হয়ে তাকালেন। আনিস বলল, তোমার শরীর খারাপ করেছিল, তাই ওকে ডেকেছিলাম। এখন কেমন লাগছে? ভালো। রানু উঠে বসল। রহমান সাহেবের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, এখন আমি ভালো। রহমান সাহেব তবুও মিনিট 10 বসলেন। আনিস বলল, আপনি কি ছাদে দাপাদাপি শুনেছেন? সে তো রোজই শুনি, বাদুড়ের উৎপাত। আমিও তাই ভাবছিলাম। খুব জ্বালাতন করে, দিনে দুপুরে ঘর থেকে খাবার দাবার নিয়ে যায়। তাই নাকি? জি, নতুন এসেছেন তো, কয়েকদিন যাক, টের পাবেন। বাড়িওয়ালাকে বলেছি গ্রিল দিতে, তা দেবে না। আপনার সঙ্গে দেখা হলে আপনিও বলবেন, সবাই মিলে চেপে ধরতে হবে। জি, আমি বলবো। আপনি কি চা খাবেন নাকি 1 কাপ? আরে না না, এই রাত 2:30টার সময় কি চা খাবো? কি যে বলেন। উঠি ভাই, কোনো অসুবিধা দেখলে ডাকবেন। ভদ্রলোক উঠে পড়লেন। রানু চাপা স্বরে বলল, এই রাত দুপুরে ভদ্রলোককে ডেকে আনলে কেন? কি মনে করলেন উনি? তুমি যা শুরু করেছিলে, ভয় পেয়ে ভদ্রলোককে ডাকলাম। কি করেছিলাম আমি? অনেক কাণ্ড করেছ। এখন তুমি কেমন সেটা বলো। ভালো।
কীরকম ভালো? বেশ ভালো। ভয় লাগছে না আর? না। রানু বিছানা থেকে নেমে পড়ল। সে বেশ সহজ ও স্বাভাবিক, ভয়ের কোনো চিহ্নও নেই তার মুখে। শাড়ি কোমরে জড়িয়ে ঘরের পানি সরাবার ব্যবস্থা করছে। সকালে যা করবার করবে, এখন এসব রাখো তো। ইস, কি অবস্থা হয়েছে দেখো না। হোক, এসো তো এইদিকে। রানু হাসি হাসি মুখে এগিয়ে এলো। এখন আর তোমার ভয় লাগছে না? না। জানলার পাশে কে দাঁড়িয়ে ছিল বলেছিলে? এখন নেই, আর থাকলেও কিছু যায় আসে না। আনিস দ্বিতীয় সিগারেটটা ধরালো। হালকা গলায় বলল, এক কাপ চা করতে পারবে? চা এত রাতে? এখন আর ঘুম আসবে না, করো দেখি এক কাপ। রানু চা বানাতে গেল। কিছুক্ষণের মধ্যে পানি ফোটার শব্দ হলো। বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। রানু একা একা রান্নাঘরে। কে বলবে এ মেয়েটি অল্প কিছুক্ষণ আগে ভয়ে অস্থির হয়ে গিয়েছিল। ছাদে আবার ঝুপঝুপ শব্দ হচ্ছে। এই বৃষ্টির মধ্যে বানর এসেছে নাকি? আনিস উঠে গিয়ে রান্না করে উকি দিল। হালকা গলায় বলল, ছাদে বড় ধূপধাপ শব্দ হচ্ছে। রানু জবাব দিল না। আনিস বলল, এই বাড়িতে ছেড়ে দেব। সস্তায় এরকম বাড়ি আর পাবে না। দেখি পাই কিনা। চায় চিনি হয়েছে তোমার? হয়েছে। তুমি নিলে না? না, রাত দুপুরে চা খেলে আমার আর ঘুম হবে না। রানু হাই তুলল। আনিস বলল, এখন বলো তো তোমার স্বপ্ন বৃত্তান্ত। কোন স্বপ্নের কথা? ওই যে স্বপ্ন দেখলে একটা বেঁটে লোক। কখন আবার আমি স্বপ্ন দেখলাম? কি যে বলো তুমি। আনিস আর কিছু বলল না। চা শেষ করে ঘুমোতে গেল। শীত শীত করছিল। রানু পা গুটিয়ে বাচ্চা মেয়ের মতো শুয়েছে। একটি হাত দিয়ে জড়িয়ে রেখেছে আনিসকে। তার ভারী নিঃশ্বাস পড়ছে। ঘুমিয়ে পড়েছে বোধহয়। জানালায় নারকেল গাছে ছায়া পড়েছে। মানুষের মতোই লাগছে ছায়াটাকে। বাতাসে গাছের পাতা নড়ছে। মনে হচ্ছে মানুষটি হাত নাড়ছে। ঘরের ভেতর মিষ্টি একটা গন্ধ। মিষ্টি, কিন্তু অচেনা। আনিস রানুকে কাছে টেনে নিল। রানুর মুখে আলো এসে পড়েছে। কি যে মায়াবতী লাগছে। আনিস ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। ওদের বিয়ে হয়েছে মাত্র 6 মাস। আনিস এখনও অভ্যস্ত হয়ে ওঠেনি। প্রতি রাতে রানুর মুখ তার কাছে অচেনা লাগে। অপরূপ রূপবতী একটি বালিকার মুখ, যাকে কখনো পুরোপুরি চেনা যায় না। আনিস ডাকল, রানু, রানু। কোনো জবাব পাওয়া গেল না। গাঢ় ঘুমে আচ্ছন্ন রানু। আনিসের ঘুম এলো না। শুয়ে শুয়ে ঠিক করে ফেলল রানুকে ভালো একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। অফিসের কমলেন্দুবাবু এক ভদ্রলোকের কথা প্রায়ই বলেন, খুব নাকি গুণী লোক, মিসির সাহেব। দেখালে হয় একবার মিসির সাহেবকে। রানু ঘুমের ঘরে খিলখিল করে হেসে উঠল। অপ্রকৃতস্থ মানুষের হাসি শুনতে ভালো লাগে না, গা ছমছম করে। ভদ্রলোকে বাড়ি খুঁজে বের করতে অনেক দেরি হলো। কাঁঠাল বাগানের এক গলির ভেতর পুরনো ধাঁচের বাড়ি। অনেকক্ষণ কড়া নাড়বার পর অসম্ভব রোগা এক ভদ্রলোক বেরিয়ে এলেন। বিরক্ত মুখে বললেন, কাকে চান? মিসির সাহেবকে খুঁজছি। তাকে কি জন্য দরকার? জি, আছে একটা দরকার। আপনি কি মিসির সাহেব? হ্যাঁ, বলেন, দরকারটা বলেন। রাস্তায় দাঁড়িয়ে সমস্যার কথা বলতে হবে নাকি? আনিস অস্বস্তি বোধ করতে লাগলো। কিন্তু ভদ্রলোকের ভাবভঙ্গি এরকম যে বাইরেই দাঁড় করিয়ে রাখবেন, ভেতরে ঢুকতে দেবেন না। আনিস বলল, ভেতরে এসে বলি? ভেতরে আসবেন? ঠিক আছে, আসুন। মিসির সাহেব যার নিতান্ত অনিচ্ছায় দরজা থেকে সরে দাঁড়ালেন। ঘন অন্ধকার। 3-4টা বেতের চেয়ার ছাড়া আসবাবপত্র কিছু নেই। বসুন আপনি। আনিস বসল। ভদ্রলোক বললেন, আজ আমার শরীর ভালো না, আলসার আছে, ব্যথা হচ্ছে এখন। তাড়াতাড়ি বলেন, কি বলবেন? আমার স্ত্রীর একটা ব্যাপারে আপনার কাছে এসেছি। আপনার নাম শুনে এসেছি। আমার নাম শুনে এসেছেন? জি। আমার এত নাম ডাক আছে তা তো জানতাম না। স্পেসিফিক্যালি বলুন তো, কার কাছে কি শুনেছেন? আনিস আমতা আমতা করতে লাগলো। ভদ্রলোক অসহিষ্ণু গলায় বললেন, বলুন, কে বলল? আমাদের অফিসের এক ভদ্রলোক, কমলেন্দুবাবু। আপনি নাকি তার বোনের চিকিৎসা করেছিলেন? ও আচ্ছা, চিনেছি, কমলেন্দু। শোনেন, আমি কিন্তু ডাক্তার না, জানেন তো? জি স্যার, জানি। আচ্ছা, আগে এক কাপ চা খান, তারপর কথা বলবো। রুগীটি কে বললেন? আপনার স্ত্রী? জি।
বয়স কত? 16-17। বলেন কি? আপনার বয়স তো মনে হয় 40-এর মতো, ঠিক না? আনিস শুকনো গলায় বলল, আমার 37। এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করেছেন কেন? এটা আবার কেমন প্রশ্ন? আনিসের মনে হলো কমলেন্দু বাবুর কথা শুনে এখানে আসাটা ঠিক হয়নি। ভদ্রলোকের নিজেরই মনে হয় মাথার ঠিক নেই। একজন অপরিচিত মানুষকে কেউ এরকম জিজ্ঞাসা করে? বলুন বলুন, এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করলেন কেন? হয়ে গেছে আর কি। বলতে চান না বোঝা যাচ্ছে। ঠিক আছে, বলতে হবে না। চার কথা বলে আসি, চা খেয়ে তারপর শুরু করব। ভদ্রলোক আনিসকে বাইরে বসিয়ে ভেতরে চলে গেলেন। তারপর তার আসার নামগন্ধ নেই। 8-9 বছরের একটা বাচ্চা মেয়ে এক কাপ দারুণ মিষ্টি স্বর ভাষা চা দিয়ে গেল। তারপর আর কোনো সারা শব্দ নেই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। আনিস বেশ কয়েকবার কাশলো, 2 বার গলা উঁচিয়ে ডাকলো, বাসায় কেউ আছেন? কোনো সাড়া নেই। কি ঝামেলা? কমলনাথ বাবু অবশ্য বারবার বলে দিয়েছেন এই লোকের কথাবার্তা ঠিক ঠিকানা নেই, তবে লোকটা অসাধারণ। আনিসের কাছে অসাধারণ কিছু মনে হয়নি, তবে চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ। এইটি অবশ্য প্রথমেই চোখে পড়ে, আর দ্বিতীয় যে জিনিসটা চোখে পড়ে সেটি হচ্ছে তার আঙুল। অস্বাভাবিক লম্বা লম্বা সবকটা আঙুল। এই যে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। না, ঠিক আছে। ঠিক থাকবে কেন? ঠিক না। লোকটি এইবার প্রথম হাসলো, থেমে থেমে বলল, আলসার আছে তো, ব্যথায় কাহিল হয়ে শুয়েছিলাম, অমনি ঘুম এসে গেল। আমি তাহলে অন্য একদিন আসি? না, এসেছেন যখন বসুন। চা দিয়েছিল? জি। বেশ, এখন বলুন কি বলবেন। আনিস চুপ করে রইল। এটা এমন একটা ব্যাপার যে চট করে অপরিচিত কাউকে বলা যায় না। ভদ্রলোক শান্ত স্বরে বললেন, আপনার স্ত্রীর মাথা ঠিক নেই, তাই তো? জি না স্যার, মাথা ঠিক আছে। পাগল নন? জি না। তাহলে আমার কাছে এসেছেন কেন? মাঝে মাঝে সে অস্বাভাবিক আচরণ করে। কিরকম অস্বাভাবিক? ভয় পায়, মাঝে মাঝে এরকম হয়। ভয় পায়? তার মানে কি? কিসের ভয়? ভূতের ভয়। ঠিক জানেন ভয়টা ভূতের? জি না, ঠিক জানি না, মনে হয় এরকম। ভদ্রলোক একটু চুরুট ধরে খক খক করে কাশতে কাশতে বললেন, বর্মা থেকে আমার এক বন্ধু এনেছে, অতি বাজে জিনিস। আনিস কিছু বলল না, তবে এই ভদ্রলোকের স্টাইলটি তার পছন্দ হলো। ভদ্রলোক অবলীলায় অন্য একটি প্রসঙ্গ নিয়ে এসেছেন এবং এমনভাবে কথা বলছেন যেন আগের কথাবার্তা তার কিছুই মনে নেই। এরকম চুরুট 4-5টা খেলে যক্ষা হয়ে যাবে। আপনাকে দেবো একটা? জি না। ফেলে দিলে মায়া লাগে বলে খাই, খাওয়ার জিনিস না, অখাদ্য। তবে হাভানা চুরুটগুলি ভালো। হাভানা চুরুট খেয়েছেন কখনো? জি না। খুব ভালো, মাঝে মাঝে আমার এক বন্ধু আমাকে দিয়ে যায়। ভদ্রলোক চুরুটের টান দিয়ে আবার ঘর কাঁপিয়ে কাশতে লাগলেন। কাশি থামতেই বললেন, এখন আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, যথাযথ জবাব দেবেন। জি আচ্ছা। প্রথম প্রশ্ন, আপনার স্ত্রী কি সুন্দরী? জি। বেশ সুন্দরী? জি। আপনার স্ত্রী কখন ভয় পান, রাতে না দিনে? সাধারণত রাতে, তবে একবার দুপুরে ভয় পেয়েছিল। ভয়টা কীরকম সেটা বলেন। মনে হয় কিছু একটা দেখে। সববার একই জিনিস দেখে না এক একবার এক এক রকম? এটা আমি ঠিক বলতে পারছি না। এই সময় কি তিনি কোনো রকম গন্ধ পান? আমি ঠিক বলতে পারছি না। যখন সুস্থ হয়ে ওঠেন তখন কি তার ভয়ের কথা মনে থাকে? বেশিরভাগ সময়ই থাকে না, তবে মাঝে মাঝে থাকে। আপনার স্ত্রীর স্বাস্থ্য নিশ্চয়ই খারাপ? জি। উনি কখন প্রথম ভয় পেয়েছিলেন বলতে পারেন? জি না, তবে খুব ছোটবেলায়। প্রথম ভয়ের ঘটনাটা আমাকে বলুন। আমি সেটা ঠিক জানি না। আপনি অনেক কিছুই জানেন না মনে হচ্ছে। আপনার স্ত্রীকে নিয়ে একদিন আসুন। আনিস কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তাকে আনতে চাই না। কেন চান না? সে খুব সেন্সিটিভ। সে যদি টের পায় যে তার এই অস্বাভাবিকতা নিয়ে আমি লোকজনের সাথে আলাপ করছি, তাহলে খুব মন খারাপ করবে। দেখুন ভাই, আপনার স্ত্রীর সঙ্গে কথা না বলে কিছুই করা যাবে না। আপনার স্ত্রী অসুস্থ এবং আমার মনে হচ্ছে এই অসুখ দ্রুত বেড়ে যাবে। আপনি তাকে নিয়ে আসবেন। আনিস উঠে দাঁড়ালো, ক্ষীণ স্বরে বলল, আপনাকে কত দেব? ভদ্রলোক বিস্মিত হয়ে বললেন,
কমলেন্দু বাবু কি আপনাকে বলেননি আমি ফিস নেই না? এই কাজটা আমি শখের খাতিরে করি, বুঝতে পারছেন? জি পারছি, তবে আপনি যদি ভালো গোলাপের চারা পান তাহলে আমাকে দিতে পারেন। আমার গোলাপের খুব শখ, সব মিলিয়ে 30টা ডিফারেন্ট ভ্যারাইটির চারা আমার কাছে আছে। একটা আছে দারুণ ইন্টারেস্টিং, ঘাস ফুলের মতো ছোট সাইজের গোলাপ। তাই নাকি? জি, ওরা বলে মাইক্রো রোজ, হল্যান্ডের গোলাপ, কড়া গন্ধ। দেখবেন? আরেকদিন দেখব, আজ দেরি হয়ে গেছে, আমার স্ত্রী একা থাকে। ও তাই নাকি? শোনেন, তাকে একা রাখবেন না, কখনো যেন মেয়েটি একা না থাকে, এটা খুবই জরুরি। রাস্তায় নেমে আনিসের মন খারাপ হয়ে গেল। খামোখা সময় নষ্ট, লোকটি তেমন কিছুই জানে না। কমলেন্দু বাবু যেসব আধ্যাত্মিক শক্তির কথা বলেছেন সেসব মনে হয় নেহাতি গাল গল্প, তবে লোকটির কথাবার্তা বেশ ফোর্সফুল। রানুকে বুঝিয়ে সুঝিয়ে একবার এনে দেখালে হয়, ক্ষতি তো কিছু নেই। তাছাড়া ভদ্রলোক খুব সম্ভব ফেলনাও নন, ক্লিনিক্যাল সাইকিয়াট্রিক টিচার। একেবারে যে কিছু না জেনে মাস্টারি করছে তা তো না। মাস্টারি যখন করছে নিশ্চয়ই কিছু জানেন। মানুষের চেহারা দেখে কিছু অনুমান করাটা ঠিক না। আনিস অফিসে চলে গেলে রানুর খুব একলা লাগে, কিছুই করার থাকে না। গোছানো আলনা আবার নতুন করে গোছায়। বসার ঘরের বেতের সোফা ঝাড়ন দিয়ে ঝাড়ে, শোবার মেঝে ভেজা ন্যাকড়া দিয়ে মুছতে মুছতে চকচক করে ফেলে, তবু সময় কাটে না। এক সময় তেতলার বারান্দায় গিয়ে বসে। এবারে ছোট বারান্দাটি তার খুব পছন্দ, গ্রিল দেওয়া বারান্দাটি গোলাকার। এখানে বসে অনেক দূর পর্যন্ত দেখা যায়। সামনে একটা মেয়েদের স্কুল। টিফিন টাইমে মেয়েগুলোর কাণ্ড কারখানা দেখতে এমন মজা লাগে। রানু প্রায় সারা দুপুর বারান্দাতেই বসে থাকে। একা একা ঘরে বসে থাকতে ভালো লাগে না, কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, একটু যেন ভয় ভয়ও করে। অবশ্য এখন দুপুর গড়িয়ে বিকেল নামতে যখন থাকে তখন ভয়টয় ভাবটা কমে যায়। বিকেলবেলা বাড়িওয়ালার মেয়ে দুটি তাদের ভেতরের দিকের বাগানে বসে মজা করে চা খায়। চা খেতে খেতে দুজনেই বেশ হাসাহাসি করে। এক একদিন ওদের বাবাও সঙ্গে বসেন। রানুর দেখতে বেশ লাগে। ছোট মেয়েটির সঙ্গে রানুর কিছুদিন আগে আলাপ হয়েছিল। বেশ মেয়েটি, খুব স্মার্ট, দেখতেও সুন্দর। একদিন দুপুরে রানু বারান্দায় বসে আছে, মেয়েটি এসে উপস্থিত, মুখে চাপা হাসি, হাতে কি একটা বই। এসেই বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। কি কথা? আপনি সারাদিন বারান্দায় বসে থাকেন কেন? সারাদিন কোথায়, দুপুরবেলায় বসি, কিছু করার নেই তো, একা একা লাগে। তা ঠিক, বসবো আপনার এখানে? আজ আমি কলেজে যাইনি, বোটানি প্র্যাকটিক্যাল ছিল আজকে। মেয়েটি খুব সহজভাবে বসলো, ঘণ্টাখানেকের মধ্যে এক গাদা কথা বলল। তারপর যাবার সময় হঠাৎ বলল, আরেকটা কথা জিজ্ঞেস করব? করো। আপনি এত সুন্দর কেন? যে আমার চেয়েও সুন্দরী তাকে আমার ভালো লাগে না। রানু কি বলবে ভেবে পেল না। মেয়েটি হাসতে হাসতে বলল, আমাদের ক্লাসের মেয়েদের কি ধারণা জানেন? তাদের ধারণা আমি হচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মহিলা। ওদের একদিন এনে আপনাকে দেখিয়ে দেব। ঠিক আছে, দিও। আরেকটু বসো, চা খাবে? না, চা আমি বেশি খাই না, বেশি চা খেলে গায়ের রং ময়লা হয়ে যায়। মেয়েটি যেমন হুট করে এসেছিল তেমনি হুট করে নিচে নেমে গেল। বেশ লাগলো রানুর। নতুন বাসাটা তার ভালোই লাগছে। পুরনো ঢাকায় হলেও বেশ নিরিবিলি। মালিবাগের বাসাটার মতো নয়, নিঃশ্বাস নেবার জায়গা ছিল না সেখানে। পাশ দিয়ে রাত দিন রিক্সা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, জঘন্য। এই বাসাটা ভেতরের দিকে। বাড়িওয়ালা ভদ্রলোক বেশ ভালো মানুষ। প্রথম দিনেই আনিসকে বলেছে, আমার বাড়ি ভাড়া দেবার দরকার নেই, টাকার জন্যই তো বাড়ি ভাড়া, টাকা যথেষ্ট আছে। তবু 2 ঘর ভাড়াটে রাখি, কারণ এত বড় বাড়িতে মানুষ না থাকলে ভালো লাগে না, কবরখানা ভাব চলে আসে। তবে সবাইকে আমি বাড়ি ভাড়া দেই না, আপনাকে দিচ্ছি কারণ আপনাকে আমার পছন্দ হয়েছে। ভাড়াও খুব কম, মাত্র 600 টাকা। 3 রুমের এত বড় একটা বাড়ি 600 টাকায় পাওয়া ভাগ্যের ব্যাপার। রানু এখানে এসে হাফ ছেড়ে বেঁচেছে। তার সবচেয়ে পছন্দ হয়েছে বাথরুম, বড় ঝকঝকে একটা বাথরুম। বাসাটা রানুর খুব পছন্দ হয়েছিল। আনিস যখন বলল, কি নেব, পছন্দ হয়? হয়। ভালো করে ভেবে বলো নেব কিনা। 2 দিন পর যদি বলো পছন্দ না, তাহলে মুশকিলে পড়ব। মালিবাগের বাসাটা ভালো ছিল, শুধু শুধু বদলালাম। এই বাসাটাও ভালো।
রানু খুব খুশি মনে নতুন বাসা সাজালো, নিজেই পর্দা কিনে আনলো, সারা রাত জেগে সেলাই করলো। তার উৎসাহের সীমা নেই। বুঝলে রানু, সবার সঙ্গে মিলেমিশে থাকবে, অন্যদের বাসায় টাসায় যাবে, একা একা থাকার অভ্যাসটা ভালো না। যাবে তো? যাব। একা থাকলে মানুষের মধ্যে নানান রকম প্রবলেম দেখা যায়, বুঝলে? সব ভাড়াটেদের সঙ্গে খাতির রাখবে। ভাড়াটে তো মাত্র একজন, ওই ওনার বাসাতেই যাবে, বাড়িওয়ালার বাসায়ও যাবে। আচ্ছা, যাব। রানু অবশ্য যায় না কোথাও, আর ভালো লাগে না। অন্যদের মতো সে কারোর সঙ্গে সহজে মিশতে পারে না। অন্যদের সামনে কেমন যেন আড়ষ্ট লাগে। বারান্দায় বেতের চেয়ারটাতে বসে থাকতেই বেশি ভালো লাগে। দুপুরটাই যা কষ্টের, দুপুরটা কেটে গেলেই অন্যরকম একটা শান্তি লাগে। কিন্তু আজকে দুপুরটা দীর্ঘ, কিছুতেই আর কাটছে না। বারান্দায় বসে থাকতেও ভালো লাগছে না। মেয়েদের স্কুলটাও কি কারণে যেন বন্ধ, চারদিকে চুপচাপ, বড্ড ফাঁকা। কিছুক্ষণ শুয়ে থাকলে কেমন হয়? ঘরের ভেতরটা কেমন যেন অন্যরকম। রানু ভেতরে ঢুকে জানালার পর্দা ফেলে দিল। অনেকখানি অন্ধকার হয়ে গেল, অন্ধকার ও চুপচাপ। আর তখন স্পষ্ট গলায় কেউ ডাকলো, রানু, রানু। কয়েক মুহূর্ত রানু নড়ল না, অপেক্ষা করতে লাগলো। কিন্তু যে ডেকে উঠেছে সে দ্বিতীয়বার আর ডাকলো না। রানুর এরকম চারিদিকে নিস্তব্ধতার মধ্যে একজন অশরীরে কেউ ডেকে ওঠে। অসংখ্যবার শুনেছে এই ডাক। কে সে? কোত্থেকে আসে সে? রানু ফিসফিস করে বলল, কে? কোনো জবাব পাওয়া গেল না। কে তুমি? জানালার পর্দাটা শুধু কাঁপছে। বিকেল হয়ে আসছে। রানু ছোট একটি নিঃশ্বাস ফেলে বারান্দায় এসে দাঁড়ালো। নিচের বাগানে বাড়িওয়ালার বড় মেয়েটি হাঁটছে। নীলু বোধহয় ওর নাম। এই মেয়েটি তার বোনের মতো নয়, গম্ভীর, কথাবার্তা প্রায় বলেই না। তবু ওকে দেখলে রানুর মনে হয় মেয়েটি বড় ভালো, মায়াবতী মেয়ে। রানু দেখল বিষণ্ণ ভঙ্গিতে মেয়েটি একা একা বসে আছে। তার ইচ্ছে হলো নিচে নেমে ওর সঙ্গে কথা বলে, কিন্তু সে গেল না। নীলু 2 বার বিজ্ঞাপনটা পড়ল। বেশ একটা মজার বিজ্ঞাপন। কেউ কি আসবেন? আমি একজন নিঃসঙ্গ মানুষ, স্ত্রীর মৃত্যুর পর একা জীবনযাপন করছি। সময় আর কাটে না। আমার দীর্ঘ দিবস ও দীর্ঘ রজনী নিঃসঙ্গতা কাটাতে কেউ আমাকে 2 লাইন লিখবেন? জিপিও বক্স নাম্বার 73। দৈনিক পত্রিকায় এরকম বিজ্ঞাপন দেবার মানে কি? সাপ্তাহিক কাগজগুলিতে এইসব থাকে, ছেলে ছোকরাদের কাণ্ড। এই লোকটি নিশ্চয় ছেলে ছোকরা নয়, বুড়ো হাবড়াদের একজন। বাবা, এটা পড়েছ? নীরু জাহেদ সাহেবের হাতে কাগজটা গুজে দিল। বাবা, এই বিজ্ঞাপনটি পড়ো তো। জাহেদ সাহেব নিজেও ভ্রুকুঞ্চিত করে 2 বার পড়লেন। তার মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে বেশ বিরক্ত হয়েছেন। পড়েছ? পড়লাম। কি মনে হয় বাবা? কি আবার মনে হবে? কিছুই মনে হয় না। দেশটা রসাতলে যাচ্ছে, খবরের কাগজওয়ালারা এইসব ছাপে কিভাবে? নীলু হাসি মুখে বলল, ছাপাবে না কেন? দেশটা বিলাত আমেরিকা নয়, বুঝলে? আর ভালো করে পড়লেই বোঝা যায় লোকটার একটা বদমতলব আছে। কই, আমি তো বদমতলব কিছু দেখছি না। জাহেদ সাহেব গম্ভীর হয়ে বলল, দেখিস তুই আবার চিঠি লিখে বসবি না। নীলু মুখ নিচু করে হাসল। হাসছিস কেন? এমনি হাসছি। চিঠি লিখবার কথা ভাবছিস না তো মনে মনে? নীলু মুখে বললেও মনে মনে ঠিক করে ফেললো গুছিয়ে একটা চিঠি লিখবে। দেখা যাক না কি হয়, কি লেখে লোকটি। রাতে ঘুমোতে যাওয়ার আগে সে সত্যি সত্যি একটা চিঠি লিখে ফেললো, মোটামুটি বেশ দীর্ঘ চিঠি। জনাব, আপনার বিজ্ঞাপনটি পড়লাম, লিখলাম কয়েক লাইন। এতে কি আপনার নিঃসঙ্গতা কাটবে? আমার বয়স 18, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমরা 2 বোন। আমার ছোট বোনটির নাম বিলু, সে হোলি ক্রস কলেজে পড়ে। আমরা 2 বোনই খুব সুন্দরী। এই যা, এটা আপনাকে লেখা ঠিক হলো না, তাই না? নাকি সুন্দরী মেয়েদের চিঠি পেলে আপনার নিঃসঙ্গতা আরো দ্রুত কাটবে? নীলু। চিঠিটি লিখে তার মনে হলো যে এরকম লেখাটা ঠিক হচ্ছে না। চিঠির মধ্যে একটা বড় মিথ্যা আছে। সে সুন্দরী নয়। বিলুর জন্য কথাটা ঠিক, তার জন্যে নয়। নীলু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে দ্বিতীয় চিঠিটি লিখল। জনাব, আমার নাম নীলু, আমার বয়স 20। আপনার নিঃসঙ্গতা কাটাবার জন্যে আপনাকে লিখছি। কিন্তু চিঠিতে কি করে নিঃসঙ্গতা কাটে?
আপনার বয়স কত এটা দয়া করে জানাবেন। নীলু। দ্বিতীয় চিঠিটিও তার পছন্দ হলো না। তার মনে হলো সেজন্য কিছুতেই গুছিয়ে আসল জিনিসটি লিখতে পারছে না। রাতে শুয়ে শুয়ে তার মনে হলো হঠাৎ করে সে এত ব্যস্ত হয়ে পড়েছে কেন? চিঠি লেখারই বা কি দরকার? সে নিজেও কি খুব নিঃসঙ্গ? হয়তোবা। এ বাড়িতে আর দুটি মাত্র প্রাণী, পিলু আর বাবা। বাবা দিনরাত নিজের ঘরেই থাকেন। মাসের প্রথম দিকের কয়েকটা দিন বাড়ি ভাড়ার টাকা আদায়ের জন্য অল্প যা নড়াচড়া করেন, তারপর আবার নিজের ঘরেই বন্দি। আর বিলু তো আছে তার অসংখ্য বন্ধু বান্ধব নিয়ে। শুধু মেয়ে বন্ধু নয়, তার আবার অনেক ছেলে বন্ধুও আছে। মহানন্দে আছে বিলু, তবে সে একটু বাড়াবাড়ি করছে। কাল তার কাছে একটি ছেলে এসেছিল, সে রাত 8টা পর্যন্ত ছিল। এসব ভালো নয়। নীলু উকি দিয়ে দেখেছে ছেলেটি ফরফর করে সিগারেট টানছে, হাত নেড়ে নেড়ে কথা বলছে, আর বিলু হাসতে হাসতে ভেঙে পড়ছে। ভাত খাওয়ার সময় নীলু কিছু বলবে না করেও বলল, ছেলেটা কে রে? কোন ছেলে? ওই যে রাত 8টা পর্যন্ত গল্প করলি। ও, সে তো রুবির ভাই, মহা চালবাজ, নিজেকে খুব বুদ্ধিমান ভাবে, আসলে মহাগাধা। বলতে বলতে খিলখিল করে হাসি পেল। মহাগাধা হলে এতক্ষণ বসিয়ে রাখলি কেন? যেতে চাচ্ছিল না তো কি করব? বলতে বলতে বিলু আবার হাসলো। বিলু এমন মেয়ে যার উপর কখনো রাগ করা যায় না। নীলু কখনো রাগ করতে পারে না। মাঝে মাঝে বাবা দু একটা কড়া কথা বলেন, তখন বিলু রাগ করে খাওয়া বন্ধ করে দেয়। সে এক মহা যন্ত্রণা। একবার রাগ করে সে পুরো 2 দিন দরজা বন্ধ করে বসেছিল। কত সাধাসাধি, কত অনুরোধ। শেষ পর্যন্ত মগবাজারের ছোট মামাকে আনতে হলো। ছোট মামা বিলুর খুবই খাতিরের মানুষ, তার সব কথা সে শোনে। তিনি এসে যখন বললেন, দরজা না খুললে মা আমি কিন্তু আর আসবো না, এই আমার শেষ আশা, তখন দরজা খুলল। এই রকম জেদি মেয়ে। নীলুর কোনো জেদ টেদ নেই। কালো এবং অসুন্দরী মেয়েদের জেদ কখনো থাকে না। এদের জীবন কাটাতে হয় একাকী। নীলু বাতি নিভিয়ে ঘুমোতে চেষ্টা করলো। ছেলেবেলার বাতি নেভানোর সঙ্গে সঙ্গে তার ঘুম আসতো। এখন আর আসে না। অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করতে হয়। পাশের খাটে টেবিল ল্যাম্প জ্বালিয়ে চোখের ওপর একটা গল্পের বই ধরে আছে বিলু। অনেক রাত পর্যন্ত সে পড়বে। পড়তে পড়তে হঠাৎ একসময় ঘুমিয়ে পড়বে, বাতি নেভাবে না, মশারি ফেলবে না। নীলুকে উঠে এসে বাতি নেভাতে হবে, মশারি ফেলতে হবে। বিলু ঘুমো, বাতি নেভা। একটু পরে ঘুমাবো। কি পড়ছিস? শীর্ষেন্দুর একটা বই, দারুণ। দিনে পড়িস, আলো চোখে লাগছে। দিনে আমার সময় কোথায়, তুমি ঘুমাও না। নীলু ঘুমাতে পারল না। শুয়ে শুয়ে তাকিয়ে রইল বিলুর দিকে। দিনে দিনে কি যে সুন্দর হচ্ছে মেয়েটা। একই বাবা মার 2 মেয়ে, একজন এত সুন্দর আর অন্যজন এত অসুন্দর কেন? নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। আপা। কি? দারুণ বই, তুমি পড়ে দেখো। প্রেমের? হ্যাঁ, প্রেম হলেও খুব সিরিয়াস জিনিস, দারুণ। তাই নাকি? একজন রূপবতী মেয়ের গল্প, খুব রূপবতী মেয়ে। তোর মতো একজন? ধুর, আমি আবার সুন্দর নাকি? আমাদের 3 তলা ভাড়াটের বউটির মতো বলতে পারো। রানু নাম, দেখেছ? না তো, খুব সুন্দরী। ওরে বাপ, দারুণ, হেমা মালিনীর চেয়েও সুন্দরী। তুই মেয়েটিকে একবার আসতে বলিস তো আমাদের বাসায়, দেখব। বলবো, তুমি নিজে একবার গেলেই পারো। মেয়েটা ভালো, কথাবার্তায় খুব ভদ্র। ওর বরকে দেখেছ, আনিস সাহেব? ওই লোকটা বোকা ধরনের, বোকার মতো কথাবার্তা, আমাকে আপনি আপনি করে বলে। কলেজে পড়িস তোকে আপনি বলবে না? ফ্রক পরা কাউকে এরকম একজন বুড়ো মানুষ আপনি বলবে নাকি? বুড়ো নাকি? 40-এর উপর বয়স হবে। খুব কম, 14-15 হবে। মেয়েটার বয়স কত? খুব কম, 14-15 হবে। বিলু বাতি নিভিয়ে দিল এবং নিমিষে ঘুমিয়ে পড়ল। নীলু জেগে রইল অনেক রাত পর্যন্ত। কিছুতেই তার ঘুম এলো না। ইদানিং তার খুব ঘুম কমে গেছে। রোজই মাঝরাত না হওয়া অবধি ঘুম আসে না। রানু চুলায় ভাত চড়িয়ে বসার ঘরে এসে দেখে বাড়িওয়ালা বড় মেয়েটি ঘরের ভেতর। না জিজ্ঞেস করে ঢুকে পড়লাম, ভাই আমার নাম নীলু। আসুন আসুন, আমি আপনাকে চিনি, আপনি বাড়িওয়ালার বড় মেয়ে। আজ ইউনিভার্সিটি যাননি? আজ ক্লাস নেই, আপনার সঙ্গে গল্প করতে এলাম। কি করছিলেন? ভাত রান্না করছি। চলুন রান্নাঘরে গিয়ে বসি।
বিলুর কাছ থেকে আপনার খুব প্রশংসা শুনি। বিলুর ধারণা আপনি হচ্ছেন হেমা মালিনী। রানু অবাক হয়ে বলল, হেমা মালিনীটি কে? আছে একজন, সিনেমা করে, সবাই বলে খুব সুন্দর, আমার কাছে সুন্দর লাগে না, চেহারাটা অহংকারী। রানু মুখ টিপে হাসতে হাসতে বলল, সুন্দরী মেয়েরা তো অহংকারী হয়। আপনিও অহংকারী? রানু হাসতে হাসতে বলল, হ্যাঁ, কিন্তু আমাকে আপনি আপনি বলতে পারবেন না, তুমি করে বলতে হবে। নীলু লক্ষ্য করল মেয়েটি বেশ রোগা, কিন্তু সত্যিই রূপসী। সচরাচর দেখা যায় না। চোখ দুটি কপালের দিকে ওঠানো বলে দেবী প্রতিমার চোখের মতো লাগছে। সমগ্র চেহারায় খুব সূক্ষ্ম হলেও কোথায় যেন একটা মূর্তি মূর্তি ভাব আছে। কি দেখছেন? তোমাকে দেখছি ভাই, তোমার চেহারায় একটা মূর্তি মূর্তি ভাব আছে। রানু মুখ কালো করে ফেলল। নীলু অবাক হয়ে বলল, ওকে, তুমি মনে হয় মন খারাপ করলে? না, মন খারাপ করব কেন? কিন্তু এমন মুখ কালো করলে কেন? আমি কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে তোমাকে বলেছি। তোমার মতো সুন্দরী মেয়ে আমি খুব বেশি দেখিনি। তবে একবার একটি বিহারি মেয়েকে দেখেছিলাম আমার ছোট মামার বিয়েতে। অবশ্যই সে মেয়েটি তোমার মতো রোগা ছিল না, ওর স্বাস্থ্য বেশ ভালো ছিল। আপনি কি একটু চা খাবেন? তুমি আমাকে আপনি আপনি করে বলছো কেন? তোমার কি মনে হয় আমার বয়স অনেক বেশি? না, তা মনে হয় না। তুমিও আমাকে তুমি করে বলবে, আর তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি মাঝে মাঝে তোমার কাছে আসবো। রানু চায়ের কাপ সাথে সাথে মৃদু স্বরে বলল, আমাকে মূর্তি মূর্তি লাগে এটা বললে কেন? নীলু অবাক হয়ে বলল, এমনি বলেছি, টানা টানা চোখ তো সেজন্যে। তুমি দেখি ভাই রাগ করেছ। একটা কারণ আছে নীলু, তোমাকে আমি একদিন সব বলবো, তাহলেই বুঝবে। চায় চিনি কতটুকু খাও? 3 চামচ। নীলু অনেকক্ষণ বসলো, কিন্তু কথাবার্তা আর তেমন জমল না। রানু কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়েছে, কিছুতেই মন লাগাতে পারছে না, সহজ হতে পারছে না। নীলু বেশ কয়েকবার অন্য প্রসঙ্গ আনতে চেষ্টা করলো, ভাষা ভাষা জবাব দিল রানু, এবং একসময় হালকা স্বরে বলল, আমার একটা অসুখ আছে নীলু। কি অসুখ? মাঝে মাঝে আমি ভয় পাই। ভয় পাই মানে? রানু মাথা নিচু করে বলল, ছোটবেলায় একবার নদীতে গোসল করতে গিয়েছিলাম, তারপর থেকে এরকম হয়েছে। কি হয়েছে? রানু জবাব দিল না। বলো কি হয়েছে? অন্য একদিন বলবো, আজ তুমি তোমার কথা বলো। আমার তো বলার মতো কোনো কথা নেই। তোর বন্ধুদের কথা বলো। আমার তেমন কোনো বন্ধুও নেই, আমি বলতে গেলে একা একা থাকি। অসুন্দরী মেয়েদের বন্ধু টন্ধু থাকে না। রং খারাপ হলে মানুষ অসুন্দর হয় না নীলু। আমি নিজে কি সেটা আমি ভালোই জানি। নীলু উঠে পড়ল। রানু বলল, আবার আসবে তো? আসবো, তুমি তোমার ভয়ের কথা টথা কি বলছিলে সেসব বলবে। বলবো। নীলু পাঠাবে না করেও চিঠিটি পাঠিয়ে দিল, কিন্তু তার পরপরই দুশ্চিন্তার সীমা রইল না। কে জানে, বুড়ো হাবড়া লোকটি একদিন হয়তো বাসায় এসে হাজির হবে। দারুণ লজ্জার ব্যাপার হবে সেটা। নিতান্তই ছেলে মানুষে কাজ করা হয়েছে। 4-5 দিন নীলুর খুব খারাপ কাটল, দারুণ অস্বস্তি। বুড়ো মতো কোনো মানুষকে আসতে দেখলে চমকে উঠত, এটি সে লোক নাকি? যদি সত্যি সত্যি কেউ এসে পড়ে, তাহলে সে ভেবে রেখেছে বলবে, এই চিঠি তো আমার নয়, অন্য কেউ তামাশা করে এই ঠিকানা দিয়েছে। আমি এরকম অচেনা কাউকে চিঠি লিখি না। কেউ অবশ্যই এলো না। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল, চিঠিরও কোনো উত্তর নেই। লোকটি হয়তো চিঠি পায়নি। ডাক বিভাগের কল্যাণে আজকাল তো বেশিরভাগ চিঠি প্রাপকের হাতে পৌঁছায় না। এতে ক্ষতি যেমন হয়, লাভও তেমনি হয়। কিংবা হয়তো এমন হয়েছে ওই লোক অসংখ্য চিঠি পেয়ে পছন্দ মতো চিঠিগুলোর উত্তর দিয়েছে। নীলুর 3 লাইনের চিঠি তার পছন্দ হয়নি। সে হয়তো লম্বা লম্বা চমৎকার সব চিঠি পেয়েছে, ইনিয়ে বিনিয়ে অনেক কিছু লেখা সব চিঠিতে। 10 দিনের মাথায় নীলুর কাছে চিঠি এসে পড়ল। খুবই দামি একটা খামের চমৎকার প্যাডের কাগজে চিঠি, গোটা গোটা হাতের লেখা, কালির রং ঘন কালো। মাখন রাঙা সেই কাগজে লেখাগুলো মুক্তোর মতোই ফুটে উঠেছে। এত সুন্দর হাতের লেখাও মানুষের হয়। চিঠিটি খুবই সংক্ষিপ্ত। কল্যাণী আসু, তোমার চমৎকার চিঠি গভীর আগ্রহ নিয়ে পড়েছি। একজন ব্যথিত মানুষের আবেদনে তুমি সাড়া দিয়েছ, তোমাকে ধন্যবাদ।
খুব সামান্য একটি উপহার পাঠালাম, প্লিজ নাও। আহমেদ সাবেদ। উপহারটি সামান্য নয়, অত্যন্ত দামি একটি পিওর পারফিউমের শিশি। নীলু ভেবে পেল না এই লোকটি কি সবাইকে এরকম একটি উপহার পাঠিয়েছে, যারাই চিঠির জবাব দিয়েছে তারাই পেয়েছে। কিন্তু তাও কি সম্ভব, নাকি নীলু একাই চিঠির জবাব দিয়েছে? নীলুর বড় লজ্জা লাগতে লাগলো। সে পারফিউমের শিশিটি লুকিয়ে রাখলো এবং খুব চেষ্টা করতে লাগলো সমস্ত ব্যাপার ভুলে যেতে। সে চিঠিটি কুচি কুচি করে ছিঁড়ে ফেলে জানলা দিয়ে ফেলে দিল। কেন এমন একটা বাজে ঝামেলা জড়ালো সে? কিন্তু দিন 7 পর নীলু আবার একটি চিঠি লিখল, একটি বেশ দীর্ঘ চিঠি। সেখানে শেষের দিকে লেখা, আপনি কে, কি করেন, কিছুই তো জানাননি। আপনার বিজ্ঞাপনটিও দেখছি না। তার মানে কি এই যে আপনার নিঃসঙ্গতা এখন দূর হয়েছে? নীলু বেশ কিছুদিন অপেক্ষা করলো চিঠির জবাবের জন্য, কিন্তু কোনো জবাব এলো না। কেন যেন নীলুর মন বেশ খারাপ হলো। আরেকটি চিঠি লেখার ইচ্ছা হতে লাগলো, কিন্তু তাও কি হয়? একা একা সে শুধু চিঠি লিখবে? তার কি এত গরজ পড়েছে? দুপুর রাতে আনিসের ঘুম ভেঙে গেল। হাত বাড়ালো অভ্যেস মতো, পাশে কেউ নেই। আনিস ডাকলো, রানু, রানু। কোনো সাড়া নেই। বাথরুম থেকে একটানা পানি পড়ার শব্দ হচ্ছে। বাথরুমে নাকি? আনিস উকি দিল বাথরুমে, কেউ নেই। কোথায় গেল? আনিস গলা উঁচিয়ে ডাকলো, রানু। বসার ঘর থেকে ক্ষীণ একটা শব্দ এলো হাসির। বসার ঘর অন্ধকার। রানু কি সেখানে একা একা বসে আছে নাকি? আনিস বসার ঘরে ঢুকে বাতি জ্বেলেই সঙ্গে সঙ্গে বাতি নিভিয়ে ফেলল। রানু বসার ঘরের ছোট টেবিলে চুপচাপ বসে আছে। তার গায়ে কোনো কাপড় নেই। এই রানু, কি হয়েছে? তোমার কাপড় কোথায়? খুলে ফেলেছি, বড্ড গরম লাগছে। আনিস এসে রানুর হাত ধরল, হিম শীতল হাত, একটু একটু যেন কাঁপছে। এসো রানু, ঘুমোতে যাই। আমার ঘুমোতে ইচ্ছা করছে না, তুমি যাও। কাল আমরা একজন ডাক্তারের কাছে যাব, কেমন? কেন? তোমার শরীর ভালো না রানু? আমার শরীর ভালোই আছে। না, তুমি খুব অসুস্থ। এসো আমার সঙ্গে, কাপড় পরে ঘুমোতে এসো। রানু কোনো আপত্তি করলো না, সঙ্গে সঙ্গে উঠে এলো, কাপড় পরলো এবং বাধ্য মেয়ের মতো বিছানায় শুয়ে শুয়ে প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। জেগে রইল আনিস। রানুর শরীর দ্রুত খারাপ হচ্ছে। আগে তো এরকম কখনো হয়নি। মিসির আলটালি নয়, বড় কোনো ডাক্তারকে দেখানো দরকার। খুটখুট করে শব্দ হচ্ছে রান্নাঘরে, ইঁদুরের উপদ্রব। তবু কেন জানি শব্দটা অন্যরকম মনে হচ্ছে, যেন কেউ হাঁটছে রান্নাঘরে। থপথপ শব্দও হলো কয়েকবার। আনিস বলল, কে? রান্নাঘর শব্দটা হঠাৎ থেমে গেল। আনিস বলল, কে? কে? মনের ভুল নাকি? আনিস যেন স্পষ্ট শুনল রান্নাঘর থেকে কেউ একজন বলল, আমি। স্পষ্ট এবং তীক্ষ্ণ আওয়াজ, মেয়েলি স্বর। তাকে রানুই বলছে ঘুমের ঘোরে। এটাই হয়েছে, রানুরই গলা। আনিস হাত বাড়িয়ে রানুকে কাছে টানল। রানু বলল, হাতটা সরিয়ে নাও, গরম লাগছে। তার মানে কি রানু জেগেছিল এতক্ষণ? রানু, তুমি জেগেছিলে? হ্যাঁ। আমি যখন বললাম কে কে, তখন কি তুমি বলেছ আমি? রানু চুপ করে রইল। আনিস বলল, বলো, বলেছ এরকম কিছু? হ্যাঁ বলেছি। কিন্তু তুমি জবাব দিলে কেন? তোমাকে তো কিছু জিজ্ঞেস করিনি। আমি জানতে চাচ্ছিলাম রান্নাঘরে কেউ আছে কিনা। রানু ফিস ফিস করে বলল, আমি তো রান্নাঘরেই ছিলাম, আমি রান্নাঘর থেকে জবাব দিয়েছি। আনিস চুপ করে গেল। বিছানায় উঠে বসে পরপর 2টি সিগারেট শেষ করলো। বাথরুমে গিয়ে বাতি জ্বালিয়ে রেখে এলো, রান্নাঘরের বাতিও জ্বালিয়ে দিয়ে এলো। থাকুক, সারা রাত বাতি জ্বালানো থাকুক। রানু, কি? কাল তুমি আমার সঙ্গে একজন ডাক্তারের কাছে যাবে, কেমন? ঠিক আছে, যাব। ডাক্তার সাহেব যা যা জানতে চান সব বলবে। রানু জবাব দিল না। মনে হলো সে ঘুমিয়ে পড়েছে। শান্ত নির্বিঘ্ন ঘুম, কিন্তু রান্নাঘরে আবার শব্দ হচ্ছে। আনিসের মনে হলো সে স্পষ্ট চুড়ির টুনটুন শব্দ শুনছে, কাঁচের চুড়ির আওয়াজ। আনিস কয়েকবার ডাকলো, কে? কে ওখানে? কেউ কোনো জবাব দিল না। বাথরুম থেকে একটানা জল পড়ার শব্দ আসছে।
বাড়িওয়ালাকে বলতে হবে কল ঠিক করে দিতে। একজন কাজের মানুষ রাখতে হবে, পুরুষ মানুষ নয়, মেয়ে মানুষ, যে রাত দিন থাকবে। আত্মীয় স্বজন কাউকে এনে রাখলে ভালো হতো, কিন্তু আনিসের তেমন কোনো আত্মীয় স্বজন নেই যারা এখানে এসে থাকবে। আনিসের ঘুম এলো শেষ রাতের দিকে। মিসির আলি সাহেবের সঙ্গে তারা প্রায় 2 ঘন্টা সময় কাটালো। রানু খুব সহজ স্বাভাবিক আচরণ করলো। এর প্রধান কৃতিত্ব সম্ভবত মিসির সাহেবের। তিনি খুব আন্তরিক ভঙ্গিতে কথাবার্তা বললেন। এক পর্যায়ে রানু বলল, আপনি আমাকে তুমি করে বলবেন, আমি আপনার মেয়ের বয়সী। মেয়ের বয়সী হলে কি, আমার তো মেয়ে নেই, বিয়েই করিনি। রানু কিছু একটা বলতে গিয়েও বলল না। ভদ্রলোক সেটি লক্ষ্য করলেন। তুমি কিছু বলতে চাচ্ছিলে? জি না, কিছু বলতে চাইলে বলতে পারো। না, আমি কিছু বলবো না। মিসির আলি সাহেব চায়ের ব্যবস্থা করলেন। চা খেতে খেতে নিতান্ত সহজ ভঙ্গিতে বললেন, আনিস সাহেব বলেছিলেন তুমি যা স্বপ্নে দেখো তাই সত্যি হয়। যা স্বপ্নে দেখো তাই হয়? শুধু স্বপ্ন না, আমার মনে যা আসে তাই হয়। বলো কি? আপনার বিশ্বাস হচ্ছে না? না, বিশ্বাস হবে না কেন? পৃথিবীতে অনেক অদ্ভুত ব্যাপার আছে, পৃথিবীটা বড় অদ্ভুত। বলতে বলতে মিসির আলি ড্রয়ার খুলে চৌকো ধরনের 4টি কার্ড বের করলেন। হাসি মুখে বললেন, এই কার্ডগুলিতে ডিজাইন আঁকা আছে। আমি এক একটি টেবিলের উপর রাখবো, ডিজাইনগুলি থাকবে নিচে। তুমি না দেখে বলতে চেষ্টা করবে। রানু অবাক হয়ে বলল, না দেখে কিভাবে বলবো? চেষ্টা করে দেখো, পারতেও তো পারো। বলো দেখি এই কার্ডটিতে কি আঁকা। কি আশ্চর্য, কি করে বলবো? আন্দাজ করো, যা মনে আসে তাই বলো। একটা ক্রস চিহ্ন আছে, ঠিক হয়েছে? তা বলবো না, এবার বলো এটিতে কি আছে। খুব ছোট ছোট সার্কেল। কটি বলতে পারবে? মনে হচ্ছে 3টি, 4টিও হতে পারে। মিসির সাহেব কার্ডগুলো ড্রয়ারে রেখে সিগারেট ধরালেন। তাকে কেমন যেন চিন্তিত মনে হতে লাগলো। আনিস বলল, ও কি বলতে পেরেছে? মিসির সাহেব তার জবাব না দিয়ে বললেন, রানু, এবার তুমি বলো, প্রথম ভয়টা তুমি কিভাবে পেলে? সব কিছু বলবে, কিছুই বাদ দেবে না। আমি তোমাকে সাহায্য করতে চেষ্টা করছি। রানু চুপ করে রইল। তুমি নিশ্চয়ই যে তোমার অসুখটা সেরে যাক, চাও না? চাই। তাহলে বলো, কোনো কিছু বাদ দেবে না। রানু তাকালো আনিসের দিকে। মিসির আলি বললেন, আনিস সাহেব, আপনি না হয় পাশের ঘরে গিয়ে বসেন। ওই ঘরে অনেক বইপত্র আছে, বসে বসে পড়তে থাকুন। ন্যাশনাল জিওগ্রাফিকের কারেন্ট ইস্যুটা আছে, গতকালই এসেছে। রানু বলতে শুরু করলো। মিসির আলি শুনতে লাগলেন চোখ বন্ধ করে। একটি প্রশ্নও জিজ্ঞেস করলেন না। মাঝে মাঝে আজখানে একবার শুধু বললেন, পানি খাবে, তৃষ্ণা পেয়েছে? রানু মাথা নাড়ল। তিনি পানির জগ এবং গ্লাস নিয়ে এলেন। শান্ত স্বরে বললেন, চোখে মুখে পানি দিয়ে নাও, ভালো লাগবে। রানু সেসব কিছুই করল না, শান্ত ভঙ্গিতে বসে রইল। কথা বলতে লাগলো স্পষ্ট স্বরে। রানুর প্রথম গল্প। আমার বয়স যখন 11-12 বৎসর, আমি মধুপুরে আমার এক চাচার বাড়িতে বেড়াতে গেছি, চাচাতো বোনের বিয়েতে। চাচাতো বোনের নাম হচ্ছে অনুফা। খুবই ভালো মেয়ে, কিন্তু চাচা বিয়ে ঠিক করেছেন একটা বাজে ছেলের সঙ্গে। ছেলের প্রচুর জায়গা টায়গা আছে, কিন্তু কিছুই করে না। দেখতেও বাজে, দাঁত উঁচু, মুখে বসন্তের দাগ, দারুণ বেটে। অনুফা আবার এই নিয়ে খুব মন খারাপ, প্রায় এই নিয়ে কাঁদে। আমি তাকে সান্ত্বনা টান্তনা দিতে চেষ্টা করি, কিন্তু আমি নিজে একটি বাচ্চা মেয়ে, তাকে কি সান্ত্বনা দেব? তবে আমার সঙ্গে অনুফা আপার খুব ভাব ছিল, আমাকে অনেক গোপন কথা বলতো। যাই হোক, গায়ে হলুদের দিন খুব রং খেলা হলো। আমাদের ওদিকে রং খেলা হচ্ছে উঠোনে কাদা ফেলে তাতে গড়াগড়ি খাওয়া। সারাদিন রং খেলে কাদা মেখে সবাই ভূত হয়ে গেছি। ঠিক করা হলো সবাই মিলে নদীতে গোসল সেরে আসবে। চাচা অবশ্য আপত্তি করলেন, মেয়ে ছেলেরা নদীতে যাবে কি। চাচার আপত্তি অবশ্য টিকল না। আমরা সব মেয়েরা দল বেঁধে নদীতে গোসল করতে গেলাম। বাড়ি থেকে অল্প কিছু দূরেই নদী। আমরা প্রায় 30-40 জন মেয়ে, খুব হইচই হচ্ছে। সবাই মিলে মহানন্দে পানিতে ঝাপাঝাপি করছি। সেখানেও খুব কাদা ছড়াছড়ি হচ্ছে। ঠিক তখন একটা কাণ্ড হলো। মনে হলো একজন কে যেন আমার পা জড়িয়ে ধরেছে। নির্ঘাত কেউ তামাশা করছে। আমি হাসতে হাসতে বললাম, এই ভালো হবে না, ছাড় বলছি, ছাড়। কিন্তু যে পা ধরেছে সে ছাড়ল না।
আমার হঠাৎ মনে হলো সে টেনে আমার পায়জামাটা খুলে ফেলতে চেষ্টা করছে। তখন আমি চিৎকার দিলাম। সবাই মনে করলো কোনো একটা তামাশা হচ্ছে, কেউ এলো না। কিন্তু ততক্ষণে আমার পায়জামাটা খুলে ফেলেছে। আর আর এই সময় মিসির সাহেব বললেন, বুঝতে পারছি, তারপর কি হলো? সবার প্রথম অনুফা আপা ছুটে এসে আমাকে ধরলেন, তারপর অন্যরা ছুটে এলো। যে আমার পা জড়িয়ে ধরেছিল সে আমাকে শক্ত করে চেপে ধরে গভীর জলের দিকে টেনে নিতে লাগলো। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান হবার পর শুনেছি ওরা আমাকে বহু কষ্টে টেনে পাড়ে তুলেছে এবং দেখেছে একটা মরা মানুষ আমাকে জড়িয়ে ধরে রেখেছে। ওই মরা মানুষটাকে গ্রামের লোকেরা নদীর পাড়ে মাটি চাপা দিয়েছিল। সেসব কিছুই অবশ্যই আমি দেখিনি, শুনেছি, কারণ আমার কোনো জ্ঞান ছিল না। চাচা আমার চিকিৎসার জন্য আমাকে ঢাকায় নিয়ে এসেছিলেন। সবাই ধরে নিয়েছিলেন বাঁচব না, কিন্তু বেঁচে গেলাম। এইটুকু আমার প্রথম ভয়ের গল্প। রানু গল্প শেষ করে পুরো এক গ্লাস পানি খেলো। মিসির আলি সাহেব বললেন, ওই লোককে তুমি দেখোনি? জি না। গ্রামের অন্যরাও তো দেখেছে। কিরকম ছিল দেখতে? আমি জানি না, কাউকে জিজ্ঞেস করিনি, কেউ আমাকে কিছু বলেনি। এরপর কি তুমি কখনো তোমার চাচার বাড়ি গিয়েছিলে? জি না, কখনোই আর যাইনি। আরেকটা কথা তুমি বলছিলে ওই লোকটি তোমার পায়জামা টেনে খুলে ফেলতে চেষ্টা করছিল। তোমাকে যখন টেনে তোলা হলো তখন কি পায়জামা পরনে ছিল? জি না, ছিল না। মিসির আলি সাহেব সিগারেট ধরে নিচু গলায় বললেন, আমার কেন জানি মনে হচ্ছে কোনো একটি জিনিস তুমি আমাকে বলনি, কিছু একটা বাদ দিয়ে গেছো। রানু জবাব দিল না। যে জিনিসটা বাদ দিয়েছো সেটা আমার শোনা দরকার। সেটা কি বলবে? অন্য আরেকদিন বলবো। ঠিক আছে, অন্য আরেকদিন শুনবো। তোমাকে আসতে হবে না, আমি গিয়ে শুনে আসবো। রানু কিছু বলল না। মিসির আলি সাহেব হঠাৎ কিছুক্ষণ ভুরু কুঁচকে থেকে বললেন, যখন তুমি একা থাকো তখন কি তোমার সঙ্গে কেউ কথা বলে? হ্যাঁ। মিসির আলি খুব উৎসাহ বোধ করলেন। ব্যাপারটা গুছিয়ে বলো। মাঝে মাঝে কে যেন আমাকে নাম ধরে ডাকে। পুরুষদের গলায়? জি না, মেয়েদের গলায়। শুধু ডাকে, অন্য কিছু বলে না? জি না। এবং যে ডাকে তাকে কখনো দেখা যায় না? জি না। এটা প্রথম কখন হয়, অর্থাৎ প্রথম কখন শুনলে? নদীর ব্যাপারটার ঘটার আগেই? কতদিন আগে? আমার ঠিক মনে নেই। আচ্ছা ঠিক আছে, আজ এ পর্যন্তই। রানুরা উঠে দাঁড়ালো। মিসির আলি ভারী গলায় বললেন, আবার দেখা হবে। রানু কিছু বলল না। আনিস বলল, আমরা তাহলে যাই? আচ্ছা ঠিক আছে। মিসির আলি ওদের রিক্সা পর্যন্ত এগিয়ে দিতে এলেন। ওরা রিক্সায় উঠবার সময় তিনি হঠাৎ বললেন, রানু, যে তোমার পা জড়িয়ে ধরেছিল ওর নাম কি? ওর নাম জালাল উদ্দিন। কি করে জানলে ওর নাম জালাল উদ্দিন? রানু তাকিয়ে রইল, কিছু বলল না। মিসির আলি সাহেব বললেন, ঠিক আছে, পরে কথা হবে। রিক্সায় ওরা দুজনে কোনো কথা বলল না। আনিসের একবার মনে হলো রানু কাঁদছে। সে সিগারেট ধরিয়ে সহজ গলায় বলল, ভদ্রলোককে তোমার কেমন লাগলো রানু? ভালো, বেশ ভালো লোক। উনি আসলে কি করেন? উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পার্ট টাইম টিচার, ক্লিনিক্যাল সাইকিয়াট্রি পড়ান। খুব জ্ঞানী লোক। ইউনিভার্সিটি টিচার এমন রোগা হয় তা তো জানতাম না। আমার ধারণা ছিল তারা খুব মোটাসোটা হন। রানু শব্দ করে হাসলো। আনিস বলল, আজ বাইরে খাওয়া দাওয়া করলে কেমন হয়? শুধু শুধু টাকা খরচ। তোমার গিয়ে রান্না চড়াতে হবে না, চলো না, কিছু পয়সা খরচ হোক। কোথায় খাবে? আছে আমার একটা চেনা জায়গা, নান রুটি আর কাবাব। কি বলো? মিসির আলি সাহেব দেখলেন তার ঘরের সামনে 4টি মেয়ে দাঁড়িয়ে আছে। কোনো টিউটোরিয়াল ক্লাস আছে নাকি? আজ বুধবার, টিউটোরিয়াল ক্লাস থাকার কথা নয়। তবে কে জানে, হয়তো নতুন রুটিন দিয়েছে, তিনি এখনো নোটিশ পাননি। এই, তোমাদের কি ব্যাপার? এগুলো জড়সড় হয়ে গেল। কি, তোমাদের সঙ্গে কোনো ক্লাস আছে? জি না স্যার। তাহলে কি, কিছু বলবে? স্যার, নোটিশ বোর্ডে আপনি একটা নোটিশ দিয়েছিলেন, সেই জন্য এসেছি। কিসের নোটিশ? তিনি ভুরু কোচকালেন। মেয়েগুলো মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কি নোটিশ দিয়েছিলাম? স্যার, আপনি লিখেছেন কারো এক্সট্রাসেন্সরি পারসেপশনের ক্ষমতা আছে কি না আপনি পরীক্ষা করে বলে দেবেন। মিসির আলি সাহেব সমস্ত ব্যাপারটা মনে পড়ল।
মাস দুয়েক আগে এরকম একটা নোটিশ দিয়েছিলেন ঠিকই, কিন্তু এই প্রথম 4 জনকে পাওয়া গেল যারা উৎসাহী এবং সবকটি মেয়েগুলো রোগা। তার মানে কি অকাল্টের ব্যাপারে রোগা মেয়েরাই বেশি উৎসাহী? তিনি মনে মনে একটা নোট তৈরি করলেন এবং তৎক্ষণাৎ তার মনে হলো বিষয়টি ইন্টারেস্টিং, একটা সার্ভে করা যেতে পারে। এসো তোমরা ঘরে এসো, তোমরা তাহলে জানতে চাও তোমাদের ইএসপি আছে কিনা? মেয়েগুলো কথা বলল না, যেন একটু ভয় পাচ্ছে, মুখ সবারই শুকনা। বসো তোমরা, চেয়ারে আরাম করে বসো। ওরা বসলো। মিসির আলি সাহেব একটা সিগারেট ধরালেন, নিচু গলায় বললেন, সব মানুষের মধ্যে ইএসপি কিছু পরিমাণে থাকে। টেলিপ্যাথির কথাই ধরো, তোমাদের নিজেদেরই হয়তো এই বিষয়ে অভিজ্ঞতা আছে। সহজ উদাহরণ হচ্ছে, ধরো একদিন তোমাদের কারো মনে হলো আজ অমুকের সাথে দেখা হবে। যার সঙ্গে দেখা হবার কথা মনে হচ্ছে সে কিন্তু এখানে থাকে না, থাকে চিটাগাং, কিন্তু সত্যি সত্যি দেখা হয়ে গেল। কি হয় না এরকম? মেয়েগুলো কথা বলল না। এর মধ্যে একজন রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে লাগলো। মেয়েটি ঘামছে, নার্ভাস হয়ে পড়ছে মনে হয়। নিশ্চয়ই ব্লাড প্রেশার বেড়ে গেছে। মিসির আলি বিস্মিত হলেন। নার্ভাস মেয়েটির দিকে তাকিয়ে বললেন, এই বিষয়ে চর্চা এখনো বিজ্ঞানের পর্যায়ে পড়ে না, বেশিরভাগ সিদ্ধান্তই অনুমানের উপর। তবে আমেরিকায় একটি ইউনিভার্সিটি আছে, ডিউক ইউনিভার্সিটি। ওরা কিছু কিছু এক্সপেরিমেন্টাল কাজ শুরু করেছে। মুশকিল হচ্ছে ফলাফল সবসময় রিপ্রোডিউসেবল নয়। মিসির আলি সাহেব ড্রয়ার খুলে 10টি চৌকো কার্ড বের করে টেবিলে বিছালেন। হাসি মুখে বললেন, পরীক্ষাটি খুব সহজ। এই কার্ডগুলোতে বিভিন্ন রকম চিহ্ন আছে, যেমন ধরো ক্রস, স্কোয়ার, ত্রিভুজ, বিন্দু। কোনটিতে কি আছে সেটা অনুমান করতে চেষ্টা করবে। 2-1 কাকতালীয়ভাবে মিলে যাবে, তবে ফলাফল যদি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হয় তাহলে বুঝতে হবে তোমাদের ইএসপি আছে। এখন এসো দেখি কে প্রথম বলবে। তোমার নাম কি? নীলুফার। হ্যাঁ নীলুফার, তুমি প্রথম চেষ্টা করো, যা মনে আসে তাই বলো। আমার কিছু মনে আসছে না। তাহলে অনুমান করে বলো। মেয়েটি ঠিক মতো বলতে পারল না, তার সঙ্গীরাও না। মিসির আলি হাসতে হাসতে বললেন, না, তোমাদের কারো কোনো ইএসপি নেই। ওরা যেন তাতে খুশিই হলো। মিসির আলি গম্ভীর গলায় বললেন, না থাকাই ভালো। আধুনিক মানুষদের এসব থাকতে নেই, এতে অনেক রকম জটিলতা হয়। কি জটিলতা? আছে। বলুন না স্যার। মিসির আলি লক্ষ্য করলেন নীলুফার নামের মেয়েটি কথা বলছে, স্পষ্ট সতেজ গলা। অন্য আরেকদিন বলবো, আজ তোমরা যাও। নীলুফার বলল, এমন কিছু কি স্যার আছে যা করলে ইএসপি হয়? লোকজন বলে প্রেমে পড়লে ও এই ক্ষমতাটা অসম্ভব বেড়ে যায়। আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ কখনো প্রেমে পড়ো তাহলে এসব পরীক্ষা করে দেখব। মিসির আলি বলেই অপ্রস্তুত বোধ করলেন। ছাত্রীদের এটা বলা ঠিক হয়নি। কথাবার্তায় তার আরও সাবধান হওয়া উচিত। এরকম হালকা ভঙ্গিতে কথা বলা ঠিক হচ্ছে না। স্যার আমরা যাই? আচ্ছা ঠিক আছে, দেখা হবে। মিসির আলি নিচে টিচার্স লাউঞ্জে চা খেতে গেলেন। বেলা প্রায় 3টা। লাউঞ্জে লোকজন নেই। পলিটিক্যাল সায়েন্সের রশিদ সাহেব এক কোনায় বসেছিলেন। তিনি অস্পষ্ট স্বরে ডাকলেন, এই যে মিসির সাহেব, অনেক দিন পর মনে হলো এলেন এদিকে, চা খাবেন? কে যেন বলছিল আপনি নাকি ভূতে ধরা সারাতে পারেন, ঠিক নাকি? জি না, আমি ওঝা নই। রাগ করলেন নাকি? আমি কথার কথা বললাম। না, রাগ করব কেন? আচ্ছা মিসির আলি সাহেব, আপনি ভূত বিশ্বাস করেন? না। রশিদ সাহেব উৎসাহিত হয়ে উঠলেন, বললেন, আত্মায় বিশ্বাস করেন? না ভাই, আমি একজন নাস্তিক। আত্মা নিয়ে এই জিনিসটা কি প্রমাণ করতে পারবেন? কি কি যুক্তি আছে আপনার হাতে? মিসির আলি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, রশিদ সাহেব বললেন, আত্মা যে আছে এর পক্ষে বিজ্ঞানীদের কিছু চমৎকার যুক্তি আছে। থাকলে তো ভালোই। বিজ্ঞানীরা জড়জগৎ বাদ দিয়ে আত্মা নিয়ে উৎসাহী হলেই কিন্তু ঝামেলা। রশিদ সাহেব, আমার মাথা ধরেছে, এ নিয়ে আর কথা বলতে চাই না, কিছু মনে করবেন না। মিসির আলি চা না খেয়ে উঠে পড়লেন। সত্যি সত্যি মাথা ধরেছে, প্রচণ্ড ব্যথা, বড় রকমের কোনো অসুখের এটা পূর্ব লক্ষণ। নীলু ইউনিভার্সিটি থেকে ফিরে এসে দেখে তার বিছানার উপর চমৎকার একটি প্যাকেট পড়ে আছে। ব্রাউন কাগজে মোড়া প্যাকেটে গোটা গোটা করে তার নাম লেখা। নীলুর বুক কেঁপে উঠল। বিলুর চোখে পড়েনি তো? বিলুর খুব খারাপ অভ্যেস আছে, অন্যের চিঠি খুলে খুলে পড়বে, হাসাহাসি করবে। নীলু দরজা বন্ধ করে প্যাকেটটি খুলল। ছোট্ট চিঠি, কিন্তু কি চমৎকার করেই না লেখা। কল্যাণী আসু।
ইচ্ছা করেই তোমাকে আমি কম লিখি। তোমার চিঠি পড়ে পড়ে খুব মায়া জন্মে যায়। এই বয়সে আমার আর মায়া বাড়াতে ইচ্ছে করে না, মায়া বাড়ালেই কষ্ট পেতে হয়। আরেকটি সামান্য উপহার পাঠালাম, গ্রহণ করলে খুশি হব। আহমেদ সাবেদ। উপহারটি বড় সুন্দর, নীল রঙের একটা ডায়েরি, অসম্ভব নরম প্লাস্টিকের কাভার, সেখানে ছোট্ট একটা শিশুর ছবি, পাতাগুলো হালকা গোলাপি, প্রতিটি পাতে সুন্দর সুন্দর 2 লাইনের কবিতা। ডায়েরিটির প্রথম পাতে ইংরেজিতে লেখা, আই উইশ আই কুড বি 18 again, AS। পড়তে গিয়ে কেন জানি নীলুর চোখে জল এলো। একজন সম্পূর্ণ অচেনা মানুষের জন্য মন কেমন যেন করতে লাগলো। লোকটি দেখতে কেমন কে জানে, সুন্দর নয় নিশ্চয়ই, বয়স্ক মানুষ, হয়তো চুল পেকে গেছে। তাতে কিছু যায় আসে না, মানুষের বয়স হচ্ছে তার মনে। মন যতদিন কাঁচা থাকে ততদিন মানুষের বয়স বাড়ে না। এই লোকটির মন অসম্ভব নরম, শিশুর মতো নরম। নীলুর মনে হলো এই লোকটির স্বামী হিসেবে অসাধারণ ছিল, তার স্ত্রীকে সে সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছে। নীলু রাতের বেলা দরজা বন্ধ করে দীর্ঘ একটা চিঠি লিখল। আপনি এমন কেন, নিজের কথা তো কিছুই লেখেননি, অথচ আমি আমার সমস্ত কথা লিখে বসে আছি। তবু মনে হয় সব বুঝি লেখা হলো না, অনেক কিছু বুঝি বাকি রয়ে গেল। আপনি আমাকে এত সুন্দর সুন্দর উপহার দিয়েছেন, কিন্তু আমি তো আপনাকে কিছুই দিইনি। আমার কিছু একটা দিতে ইচ্ছা করে, কিন্তু আমি তো জানি না কি আপনি পছন্দ করেন। আচ্ছা, আপনি কি টাই পরেন? তাহলে লাল টকটকে একটা টাই দিতে পারি আপনাকে। জানেন, পুরুষ মানুষের এই একটি জিনিসই আমি পছন্দ করি, কিন্তু হয়তো আপনি টাই পরেন না, ঢিলে ঢালা ধরনের মানুষদের মতো চাদর গায়ে দেন। আপনার সম্পর্কে আমার খুব জানতে ইচ্ছে করে। একদিন আসুন না আমাদের বাসায়, 1 কাপ চা খেয়ে যাবেন। জানেন, আমি খুব ভালো চা বানাতে পারি। অন্য কেউ চা বানিয়ে দিলে আমার বাবা খেতে পারেন না, সবসময় আমাকে বানাতে হয়। গত রোববার কি হলো জানেন? রাত 3টেয় বাবা আমাকে ডেকে তুলে বললেন, মা 1 কাপ চা বানাতো, বড্ড চায়ের তৃষ্ণা পেয়েছে। আপা, দরজা বন্ধ করে কি করছো? নীল অপ্রস্তুত হয়ে দরজা খুলল। বিলু দাঁড়িয়ে আছে, সন্দেহজনকভাবে তাকাচ্ছে। কি করছিলে? কিছু করছিলাম না। বিলু বিছানায় এসে বসলো। আপা, তোমার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি। কি পরিবর্তন? অস্থির ভাব। লক্ষণ ভালো না আপা, বলতো কি হয়েছে? কি আবার হবে, তুই শুধু উল্টাপাল্টা কথা। কিছু একটা হয়েছে আপা, আমি জানি। কি যে বলিস, আমার কাছে লুকোতে পারবে না আপা, আমার চোখে ফাঁকি দেওয়া মুশকিল। যা ভাগ, পাকামো করিস না। বিলু গেল না, কাপড় ছাড়তে বলল, রানু আপাকেও আমি বললাম তোমার পরিবর্তনের কথা, তারও ধারণা তুমি কারো প্রেমে পড়েছ। আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, তাছাড়া প্রেমটা আমার সঙ্গে করবেটাকে? চেহারার এই তো অবস্থা। খারাপ অবস্থাটা কি? রংটা একটু ময়লা, এছাড়া আর কি? নীলু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। নিঃশ্বাস ফেলছো কেন আপা? নিজের চেহারা সম্পর্কে তোমার এমন খারাপ ধারণা থাকা উচিত না। সবাই তো রানু আপার মতো হয় না, হওয়া উচিত নয়। উচিত নয় কেন? সুন্দরী মেয়েদের অনেক প্রবলেম থাকে। কি প্রবলেম? রানু আপার মাথা খারাপ, সেটা তুমি জানো? কি বলছিস এসব? ঠিকই বলছি। আকবরের মা একদিন দুপুরে কি জন্য যেন গিয়েছিলেন, শুনে রানু আপা নিজের মনে হাসছে এবং কথা বলছে। তাই নাকি? হ্যাঁ, কথাগুলো বলছে আবার 2 রকম গলায়। আকবরের মা প্রথমে ভেবেছিল বোধহয় কেউ বেড়াতে এসেছে, শেষে ঘরে ঢুকে দেখে কেউ নেই। সত্যি? রহমান সাহেবের স্ত্রী বললেন একদিন নাকি আনিস সাহেব গভীর রাতে রহমান সাহেবকে ডেকে নিয়ে গেলেন তার স্ত্রীর খুব অসুখ, এই কথা বলে। রহমান সাহেব গিয়ে দেখেন অসুখ টসুখ কিচ্ছু নেই, দিব্যি ভালো মানুষ। নীলু মৃদু স্বরে বলল, রানুর মতো সুন্দরী হলে আমি পাগল হতেও রাজি। বিলু হেসে ফেলল, আস্তে আস্তে বলল, কথাটা ঠিক বলেছ আপা। রানু প্রসঙ্গে পাওয়া সব তথ্য লিখে রাখবার জন্য মিসির আলি সাহেব মোটা একটা খাতা কিনে এনেছেন। খাতাটি প্রথম পাতায় লেখা একজন মানসিক রোগীর পর্যায়ক্রমিক মনোবিশ্লেষণ। দ্বিতীয় পাতায় কিছু ব্যক্তিগত তথ্য, যেমন নাম রানু আহমেদ, বয়স 17, রূপবতী, বৈবাহিক অবস্থা বিবাহিত, ব্র্যাকেটে লেখা 13 মাস আগে বিয়ে হয়, স্বাস্থ্য রুগ্ন, ওজন 80 পাউন্ড, স্বামী আনিস আহমেদ, দি জেনিথ ইন্টারন্যাশনালের ডিউটি অফিসার, বয়স 37, স্বাস্থ্য ভালো। তৃতীয় পাতার হেডিংটি হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। এর নিচে লাল কালি দিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আঁকা। এ পাতা অনেক কিছুই লেখা হয়েছে, আবার কাটাকুটি করা হয়েছে, যেন মিসির আলি সাহেব মন স্থির করতে পারছেন না কি লিখবেন।
2টি লাইন শুধু পড়া যায়। লাইন 2টির নিচে লাল কালি দিয়ে দাগ দেওয়া। মেয়েটির অডিটরি হ্যালুসিনেশন হচ্ছে, সে একা থাকাকালীন শুনতে পায় কেউ যেন তাকে ডাকছে। পরে কয়েকটি পাতায় রানুর সঙ্গে তার প্রথম সাক্ষাতের খুঁটিনাটি প্রতিটি বিষয় লেখা। এই পাতাগুলো পড়লেই বোঝা যায় মিসির আলী নামের এই লোকটির স্মৃতিশক্তি অসাধারণ। অতি তুচ্ছ ব্যাপারগুলোও লেখা আছে। যেমন এক জায়গায় লেখা, মেয়েটি বেশ কয়েকবার শাড়ির আঁচল টেনেছে, 2বার শব্দ করে আঙ্গুল ফুটিয়েছে। আমি লক্ষ্য করলাম মেয়েটি পানি খেলো মাথা নিচু করে, বেশ খানিকটা নিচু করে, যেন পানি পান করার ব্যাপারটি সে আড়াল করতে চায়। নদীতে গোসলের গল্পটি লেখা আছে। গল্পের শেষে বেশ কিছু প্রশ্ন করা আছে, যেমন একজন মৃত মানুষ পানিতে ভেসে থাকবে, ডুবে থাকবে না। গল্পে মৃত মানুষটির ডুবে ডুবে চলার কথা আছে, এরকম থাকার কথা নয়। পাজামা খুলে ফেলার কথা আছে। কিশোরীরা সাধারণত শক্ত গিট দিয়ে পাজামা পরে, গিট খুলতে হলে ফিতা টানতে হবে। এই মানুষটি কি ফিতা টেনেছিল না পাজামাটাই টেনে নামিয়েছে? মৃত লোকটির কি কোনো পোস্টমর্টেম হয়েছিল? তার আনুমানিক বয়স কত ছিল? প্রথম অসুস্থতার সময় কি মেয়েটি ঘুমের মধ্যে কোনো কথাবার্তা বলতো? কি বলতো? মেয়েটি বলল লোকটির নাম জালাল উদ্দিন। কিভাবে বলল? লোকটির নাম তো তার জানার কথা নয়, নাকি পরে শুনেছে? জালাল উদ্দিন জাতীয় নামের কারো সঙ্গে কি এই মেয়েটির পূর্ব পরিচয় ছিল? প্রশ্নের শেষে 3টি মন্তব্য লেখা আছে। মন্তব্যগুলো সংক্ষিপ্ত। প্রথম মন্তব্য, মেয়েটি যে ঘটনার কথা বলেছে তা বিশ্বাসযোগ্য নয়। দ্বিতীয় মন্তব্য, এই ঘটনা অন্য যেসব ব্যক্তি প্রত্যক্ষ করেছেন তাদের সঙ্গে প্রথমে আলাপ করতে হবে। দ্বিতীয় মন্তব্যটি লাল কালি দিয়ে আন্ডারলাইন করা ও পাশে লেখা, অত্যন্ত জরুরি। তৃতীয় মন্তব্য, মেয়েটির অবশ্যই কিছু পরিমাণ এক্সট্রাসেন্সরি পারসেপশন আছে। সে কার্ডের সবকটি চিহ্ন সঠিকভাবে বলতে পেরেছে। আমি এরকম আগে দেখিনি। এই বিষয়ে আমার ধারণা হচ্ছে মানসিকভাবে অসুস্থ রোগীদের এই দিকটি উন্নত হয়ে থাকে। আমি এর আগেও যে কটি অসুস্থ মানুষ দেখেছি তাদের সবার মধ্যে এই ক্ষমতাটি ছিল কিছু পরিমাণে লক্ষ্য করেছি। দি জার্নাল অফ প্যারাসাইকোলজির 3য় ভলিউমে এই প্রসঙ্গে রিভিউ পেপার আছে। অথর জন নান এবং এফ টলম্যান।